এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় জিন। জিন জিন এই কথাটি অত্যন্ত ছোট, কিন্তু এর তাৎপর্য অপরিসীম। কারণ এই জিন নিয়ে তৈরি হয়েছে বিজ্ঞানের একটি বিশেষ শাখা, যার নাম জেনেটিক্স বা সুপ্রজনন বিদ্যা। ক্লিয়ার? জিন সম্পর্কে আমাদের ধারণা মেন্ডেলিজম পড়ার থেকে। তোমরা জানো মেন্ডেল প্রকৃত অর্থে জিন শব্দটি ব্যবহার করেন, কিন্তু তিনি এই জিনের পরিবর্তে ব্যবহার করেছিলেন একটি শব্দ যার নাম ফ্যাক্টর বা উপাদান। এটি হচ্ছে জিনের পটভূমি। মেন্ডেল বলেছিলেন, মেন্ডেল মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন। তিনি এই পরীক্ষা করতে গিয়ে বলেছিলেন মটর গাছের প্রত্যেকটি বৈশিষ্ট্য একটি ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই ফ্যাক্টর দুটি জোড়ায় জোড়ায় থাকে, যারা একটা আসে ফাদার থেকে, একটা আসে মাদার থেকে। এই দুটো ফ্যাক্টর একটি বৈশিষ্ট্য নির্ধারণ করে। এই ফ্যাক্টর একটি প্রকট গুণ সম্পন্ন, যাকে বলা হয় প্রকট অ্যালিল, আর একটি প্রচ্ছন্ন গুণ সম্পন্ন। এই দুটি বিপরীতধর্মী ফ্যাক্টরকে তিনি এক কথায় অ্যালিল বলেছিলেন। এই অ্যালিলের বিশেষ করে প্রকট অ্যালিল, এই প্রকট অ্যালিলটাই প্রকট জিন, তার বৈশিষ্ট্যকে প্রকাশিত করে। প্রচ্ছন্নতা সুপ্ত অবস্থায় থাকে। মেন্ডেল বলেছিলেন কোনো জীবে এই দুটি অ্যালিল বা একজোড়া জিন একত্রে থাকলেও তারা কখনোই মিশে যায় না। তারা তাদের নিজস্ব স্বকীয়তা বা স্বাধীনতা বজায় রাখে। গ্যামেট গঠনের সময় তারা পরস্পর থেকে পৃথক হয়ে যায়, এবং শুধু পৃথকই হয় না, প্রত্যেকটি বৈশিষ্ট্য গ্যামেটের মাধ্যমে সম্পূর্ণ স্বাধীনভাবে এবং স্বতন্ত্রভাবে সকল প্রকার সমন্বয়ে বিন্যস্ত হয়। এখান থেকেই জিন এর ধারণা, ফ্যাক্টর জিন। 1909 সালে বিজ্ঞানী জোহানসেন এই ফ্যাক্টরকে জিন নামে অভিহিত করেন। এই হলো জিনের পটভূমি। ক্লিয়ার? আমরা শুরু করি এবার। তাহলে জিন কি? আমরা যে বিষয়গুলো পড়ব আমি একটু এক জায়গায় লিখে নিচ্ছি। জিন কি? জিনের গঠন। নেক্সট, জিনের বৈশিষ্ট্য। জিনের কাজ। বিভিন্ন প্রকার জিন। তার মাঝে এখানে বলবো জিনের আধুনিক ধারণা। বিভিন্ন প্রকার জিন। নেক্সট, জিন কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আমি আলোচনা করব জিন থেকে। জিন কি? জিনের গঠন, জিনের বৈশিষ্ট্য, জিনের আধুনিক ধারণা, জিনের কাজ, বিভিন্ন প্রকার জিন, জিন কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আমি আলোচনা করব। প্রথমে সে জিন কি? দেখো, অত্যন্ত সহজ কথায় বলা যেতে পারে জিন বংশগতির গঠনগত ও কার্যগত একক। জিন বংশগতির গঠনগত ও
কার্যগত একক। এই কথাটি সর্বজনে বিদিত। আরেকটু ডিটেলস বললে আমরা বলতে পারি যে ডিএনএ বা আরএনএর যে অংশ বা নির্দিষ্ট নিউক্লিওটাইড দ্বারা গঠিত যে অংশ একটি পলিপেপটাইড বা প্রোটিন সংশ্লেষের মাধ্যমে জীবের ফিনোটাইপিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ডিএনএর ওই অংশটাকে বলা হয় জিন। আবার বলি, ডিএনএ বা আরএনএর নির্দিষ্ট নিউক্লিওটাইড দ্বারা গঠিত যে অংশ একটি পলিপেপটাইড শৃঙ্খল বা উৎসেচক সংশ্লেষের মাধ্যমে জীবের ফিনোটাইপিক বৈশিষ্ট্য বা আচরণ নিয়ন্ত্রণ করে, তাকেই বলা হয় জিন। এখানে একটা উল্লেখযোগ্য কথা যে ডিএনএ বা আরএনএ বলেছে। দেখো, ডিএনএ জিনগত বস্তু, কিন্তু কিছু কিছু জীবের ক্ষেত্রে যেখানে ডিএনএ নেই সেখানে আরএনএ ডিএনএর কাজ করে, তখন তাদের ক্ষেত্রে আরএনএ হচ্ছে বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে। তাই বলা হচ্ছে ডিএনএ বা আরএনএ। হলো, তাহলে কি লিখতে পারি? ডিএনএ বা আরএনএ নির্দিষ্ট বা নিউক্লিওটাইড দ্বারা গঠিত অংশ যা কি করে একটি পলিপেপটাইড বা উৎসেচক সংশ্লেষ করে ফিনোটাইপ নিয়ন্ত্রণ করে। তাহলে আরেকটু ডিটেলস বললে আমরা এভাবে বলতে পারি। এবার ডিএনএর এই বিশেষ করে জিনের গঠন সম্পর্কে একটু বলবো। দেখো, জিন হচ্ছে নিউক্লিয় বস্তু বা ডিএনএ। তাহলে ডিএনএর গঠনই জিন, এটাই সাধারণত সব থেকে উল্লেখযোগ্য কথা। জিন হচ্ছে, ডিএনএ হচ্ছে জিনগত বস্তু, জিন বস্তু। তাহলে ডিএনএর গঠনই জিনের গঠন। সাধারণত জিনকে চোখে দেখা যায় না, তবে এর কার্যাবলীর মাধ্যমে তার গঠন উপলব্ধি করা যায়। জিনের যে কাজ তার মাধ্যমেই তার গঠন উপলব্ধি করা যায়। পলিটিন ক্রোমোজোম অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখে তার যে বিভিন্ন ব্যান্ড এর অবস্থান নির্ণয় করা যায়, যা থেকে জিনের অবস্থান বোঝা যায়। তা ডিএনএর নির্দিষ্ট নিউক্লিওটাইড সজ্জা, যা একটা এমআরএনএ সংশ্লেষ করে ট্রান্সলেশনের মাধ্যমে একটি পলিপেপটাইড সংশ্লেষ করে এবং একটি শারীরবৃত্তীয় কার্য নিয়ন্ত্রণ করে দেহের ফিনোটাইপিক বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে। সেই অংশটাই হচ্ছে, সেই নিউক্লিওটাইড সজ্জা বিন্যাসী হচ্ছে জিনের গঠন। কীরকম দেখা যাক। যদি একটা ডিএনএ হয় এরকম, এই ডিএনএ এর এই একটা অংশ এ বি, এর মধ্যে যে নিউক্লিওটাইড আছে, এর মধ্যে যে নিউক্লিওটাইড এই অংশের, এই নিউক্লিওটাইড থেকে তৈরি হয় একটা এমআরএনএ। ট্রান্সক্রিপশন প্রক্রিয়া এমআরএনএ থেকে
ট্রান্সলেশন প্রক্রিয়ায় এখানে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া তৈরি এমআরএনএ, এখানে ট্রান্সলেশন প্রক্রিয়ায় তৈরি হয় কি পলিপেপটাইড বা প্রোটিন বা উৎসেচক। কি হয়? একটি শারীরবৃত্তীয় ক্রিয়া। তারপরে এটা কি শারীরবৃত্তীয় ক্রিয়া হচ্ছে এটা ফিনোটাইপ। এইভাবে এই যে অংশটা এ বি, এই ডিএনএর এই যে এ বি যে নিউক্লিওটাইড সজ্জাক্রম, এই সজ্জাক্রম বা গঠনই হচ্ছে একটা জিন, যা ট্রান্সলেশনের মাধ্যমে একটা শারীরবৃত্তীয় ক্রিয়া নিয়ন্ত্রণ দ্বারা একটা ফিনোটাইপ বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে। এটি হচ্ছে ডিএনএ এই জিনের গঠন। এ সম্পর্কে জিনের এই গঠনগত তথ্য সম্পর্কে বিভিন্ন বৈজ্ঞানিক বিভিন্ন রকমের কথা বলেছে। আমরা একটু দেখি সেটা। ফার্স্ট 1910 এ বিষয়ে সর্বপ্রথম আলোকপাত করেন বিজ্ঞানী। আমরা জানি যে মর্গান বলে একজন বিজ্ঞানী, ইনি বলেন জিন ক্রোমোজোমে অবস্থিত। মর্গান ইনি বলেন যে ক্রোমোজোমে থাকা জিন অনেক সময় এমনভাবে তারা পরস্পরের সঙ্গে আবদ্ধ যে কি একক রূপে বংশানুক্রমে সঞ্চারিত হয়। জিনের এই একসঙ্গে যাওয়াটাকে বলা হয় লিঙ্কেজ। তাহলে ইনি এই জিনের গঠন সম্পর্কে বলতে গিয়ে এই লিঙ্কেজের ধারণা দেন, লিঙ্কেজ আবিষ্কার করেন 1911। এরপর 1927 মুলার ইনি জিনের নির্দিষ্ট নিউক্লিওটাইড বা অংশের পরিবর্তন ঘটে জিন পরিবর্তিত হয়, একে বলা হয় মিউটেশন বা পরিব্যক্তি। এই সম্পর্কে জিনের গঠনের এই যে বিশেষ পরিবর্তন যার ফলে পরিব্যক্তি সৃষ্টি হয়, এ সম্পর্কে আলোকপাত করেন কে? বিজ্ঞানী মুলার। পরিব্যক্তি। নেক্সট 1942 এরকম সময় দুজন বিখ্যাত বিজ্ঞানী বিডল ও ট্যাটাম নিউরোস্পোরা ছত্রাকের উপর পরীক্ষা করে তারা এক জিন এক উৎসেচক মতবাদ প্রণয়ন করেন। বিডল ও ট্যাটাম কি বলেন? এক জিন এক উৎসেচক, এই মতবাদ প্রণয়ন করেন। নেক্সট 1900 এই কাজের জন্য তারা কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন প্রায় 1956 এরকম সময়, 58 খ্রিস্টাব্দ। এরপরে ইনগ্রাম বলে একজন বিজ্ঞানী, ইনি আরেকটু বললেন এক জিন এক উৎসেচক নয়, একটা জিন একটা পলিপেপটাইড শৃঙ্খল সংশ্লেষের মাধ্যমে জীবের বৈশিষ্ট্যের পরিস্ফুরণ ঘটায়। তাহলে সেখানে কি মতবাদ? এক জিন এক পলিপেপটাইড, এটা সাধারণত ওইরকম 1946 সালে সেরকম হবে। আবার 1966 সালে নিরেনবার্গ এবং হরগোবিন্দ খোরানা তারা জেনেটিক কোড আবিষ্কার করেন। এই সব মিলিয়ে এই সমস্ত বিজ্ঞানীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা কাজ জিনের গঠন সম্পর্কে একটা উল্লেখযোগ্য তথ্য পৃথিবীর লোকের সামনে উপস্থাপন করলেন। এবার জিনের গঠনের পরে আসছে
জিনের বৈশিষ্ট্য। জিনের বৈশিষ্ট্য 1 নম্বর, জিন হচ্ছে বংশগতি বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক। বংশগত বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক। নাম্বার 2, বংশগতির কতগুলো বৈশিষ্ট্য আমি লিখছি, তারপরে আলোচনা করছি। বংশগতির ধারক ও বাহক। 3, জিন ক্রোমোজোমের উপরে অবস্থিত, অর্থাৎ ক্রোমোজোমের অবিচ্ছেদ্য অংশ। অবিচ্ছেদ্য অংশ। নাম্বার 4, জিন ক্রোমোজোমের উপর রৈখিক বিন্যাসে অবস্থিত। নাম্বার 4, জিন ক্রোমোজোমের যে স্থানে থাকে লোকাস বলা হয়। জিন ক্রোমোজোমের কোথায় থাকে? লোকাস এ থাকে। নাম্বার 6, জিন হচ্ছে ডিএনএ বা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। নাম্বার 7, জিনের প্রতিলিপি গঠনের ক্ষমতা আছে। নিজস্ব স্বাধীন সত্তা বজায় রেখে আত্মোৎপাদনের ক্ষমতা আছে, বা প্রতিলিপি গঠনের ক্ষমতা আছে। আত্মোৎপাদনের ক্ষমতা আছে। জিনে মিউটেশন বা পরিব্যক্তি ঘটতে পারে। জিনের পরিব্যক্তি ঘটতে পারে বা মিউটেশন ঘটানো সম্ভব। বিভিন্নভাবে জিনের মিউটেশন, প্রাকৃতিকভাবে বা কৃত্রিমভাবে জিনের মিউটেশন ঘটতে পারে। নেক্সট, অনেকগুলো জিন মিলে একটি ফিনোটাইপিক বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতে পারে। যেমন দেখা যায় মানুষের গায়ের রং, মানুষের উচ্চতা অনেকগুলো জিনের মিলিত ক্রিয়ার ফলে উৎপন্ন হয়। আবার একটা জিন জীবের অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। যেমন অ্যালবিনো ব্যক্তির ত্বকের রং, চুলের রং প্রভৃতি নিয়ন্ত্রণ করে একটি জিন। সুতরাং নাম্বার 9, একটি জিন অনেক বৈশিষ্ট্য, আবার একাধিক জিন একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়। নাম্বার 10, দেখো ডিএনএ জিন, কিন্তু ডিএনএর অনুপস্থিতিতে আরএনএ জিনগত বস্তু হিসাবে বিবেচিত হয়। আরএনএ ক্লিয়ার? কার উপস্থিতিতে? ডিএনএর অনুপস্থিতিতে জিনগত বস্তু হিসাবে কাজ করে। এগুলো জিনের বিশেষ বৈশিষ্ট্য, যা দিয়ে আমরা জিনকে শনাক্ত করতে পারি। এবারে দেখো জিনের সম্পর্কে কতগুলো আধুনিক ধারণা আছে। ধারণাগুলো কি? দেখো, জিন সম্পর্কিত আধুনিক ধারণা।
রেকন, আগে নামগুলো বুঝলি, 2 মিউটন, 3 সিস্ট্রন, 4 কমপ্লন, 5 রেপ্লিকন, নাম্বার 6 কোডন, নাম্বার 7 ওপেরন, প্রভৃতি বিভিন্ন রকম। কি বলা যায়? জিন হচ্ছে রিকম্বিনেশন বা পুনঃসংযোজনের চরম একক, এর এখানে বলা হয়েছে। ঘটনাটা কি? রিকম্বিনেশন অর্থাৎ আমরা জানি এরকম এই একটা জিন, এই দুটো জিনের মধ্যবর্তী যেখানে রিকম্বিনেশন বা কি হয়, ক্রসিং ওভার হতে পারে, দুটো ক্রসিং ওভার মধ্যবর্তী যে জায়গাটা, তারাই রিকম্বিনেশনে অংশগ্রহণ করতে পারে। তাহলে ডিএনএর যে ক্ষুদ্রতম অংশ এই রিকম্বিনেশন বা পুনঃসংযোজনের একক হিসেবে কাজ করে। মানে ডিএনএর যে অংশের মধ্যে পুনঃসংযোজন ঘটতে পারে সেই অংশটাই হচ্ছে একটা জিন। তো এই একটা জিন, এই এর দুপাশে এরকম জায়গায়, তো এই একটা জিন এর এখানে এরকম পুনঃসংযোজন হতে পারে। যে ক্ষুদ্রতম এককের মধ্যে ডিএনএর পুনঃসংযোগ হতে পারে, সেই পুনঃসংযোগ হওয়ার যে স্থানটুকু, দুটো পুনঃসংযোজনের স্থান বা ক্রসিং ওভারের মধ্যবর্তী যে জায়গাটা, তাকে বলা হয় জিন। এগুলো বলে পুনঃসংযোজনের চরম একক। নেক্সট মিউটন, মিউটেশন বা পরিব্যক্তির চরম একক। অর্থাৎ ডিএনএর যে ক্ষুদ্রতম অংশে মিউটেশন করতে পারে, সেই ক্ষুদ্র অংশ হচ্ছে ডিএনএ মিউটন হিসেবে পরিগণিত, তাকেই বলা হয়েছে জিন। এই জন্য একে বলা হয় মিউটেশনের চরম একক। নাম্বার 3 সিস্টন, শারীরবৃত্তীয় কার্যের একক। ডিএনএর যে ক্ষুদ্রতম অংশ একটা শারীরবৃত্তীয় কাজে, কি পলিপেপটাইড সংশ্লেষ বা প্রোটিন সংশ্লেষের মাধ্যমে একটি শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে একটা ফিনোটাইপিক বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে, সেই অংশকেই বলা হয়েছে সিস্টন। সেই জন্য বলা হয় শারীরবৃত্তীয় কার্যের একক। আবার বলি, রিকম্বিনেশনের একক, মিউটেশনের একক, শারীরবৃত্তীয় কার্যের একক সিস্টন। এটা হচ্ছে কি পুনঃসংযোজনের একক, পুনঃসংযোজনের একক। এটা হলো পরিব্যক্তির একক, পরিব্যক্তির একক। এটা হচ্ছে শারীরবৃত্তীয় কার্যের একক। এবার কমপ্লন, ডিএনএর যে অংশ 2 বা ততোধিক পলিপেপটাইড শৃঙ্খলের সংকেত বহন করে। ডিএনএর যে অংশ 2 বা ততোধিক পলিপেপটাইড শৃঙ্খলের সংকেত বহন করে বা 2 বা ততোধিক পলিপেপটাইড শৃঙ্খল সংশ্লেষ নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় কমপ্লন। নেক্সট 2 বা ততোধিক পলিপেপটাইড সংশ্লেষ নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় কমপ্লন। নেক্সট রেপ্লিকন, ডিএনএ রেপ্লিকেশন এর একক। ডিএনএর যে অংশ একটা রেপ্লিকেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, প্রতিলিপিকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে বলা হয় রেপ্লিকন। অনেকেই জিনকে এই রেপ্লিকন নামে অভিহিত করেছেন। রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণের একক। কোডন, ডিএনএর একদল বেজ বা ক্ষার, সাধারণত এমআরএনএর উপর অবস্থিত 3টি নিউক্লিওটাইড বা 3টি নাইট্রোজেনযুক্ত ক্ষার, যা একত্রে একটা অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে,
এই তিনটে নাইট্রোজেনযুক্ত ক্ষার বা নিউক্লিওটাইডকে একসঙ্গে বলা হয় জেনেটিক কোড, যারা একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, তাকে অনেকে জিন বলে অভিহিত করেন। কোডন, জেনেটিক কোড। জেনেটিক কোড যা কি করে? একটি অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে, তাকে বলা হয় কোডন। এবার জেকব ও মোনড নামক দুজন বিখ্যাত বিজ্ঞানী, তারা আচ্ছা এই যে তোমার ওপেরন, এটা কিন্তু সম্পূর্ণ প্রোক্যারিওটিকের ক্ষেত্রে। জেকব ও মোনড তারা বলেছিল যে অনেকগুলো জিন একত্রিত হয়ে জিনের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এগুলো ট্রান্সক্রিপশন এর একক। এই অনেকগুলো জিন এর মধ্যে এই জিনগুলো হলো সাংগঠনিক জিন, নিয়ন্ত্রক জিন, পরিচালক জিন আর প্রমোটার জিন। সাধারণত নিয়ন্ত্রক, পরিচালক, প্রমোটার জিনের নিয়ন্ত্রণাধীনে স্ট্রাকচার বা সাংগঠনিক জিনগুলি সক্রিয় হয়ে ট্রান্সক্রিপশনের মাধ্যমে, পলিপেপটাইড শৃঙ্খল বা প্রোটিন সংশ্লেষের মাধ্যমে জীবের ফিনোটাইপিক বৈশিষ্ট্য বা চরিত্রকে নিয়ন্ত্রণ করে। একে এই উপয়নকে অনেকে, এই বিজ্ঞানী বিশেষ করে, জিন নামে অভিহিত করেন। এই যে বিভিন্ন রকমের ঘটনা জিন সম্পর্কে প্রচলিত আছে, এক একটা দৃষ্টিকোণ থেকে জিনের এই সংজ্ঞাগুলো এক এক দিক থেকে সিদ্ধ। একে বলা হয় জিনের আধুনিক ধারণা। এবার আসি নেক্সট, জিনের কাজ। আমরা যে আলোচনা করেছি এর মাধ্যমেই কিন্তু জিনের কাজ সম্পর্কে অনেক ধারণা স্পষ্ট হয়ে গেছে। জিন সাধারণত আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাহলে এক, বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণ, সাধারণত আমাদের যাবতীয় বৈশিষ্ট্য, দেহের অভ্যন্তরীণ বাহ্যিক বিভিন্ন বৈশিষ্ট্য, দৈহিক উচ্চতা, দেহের গড়ন, আকার আকৃতি এবং যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে বিভিন্ন শারীরবৃত্তীয়, ফিনোটাইপিক এবং আমাদের গুণগত, আচরণগত সকল বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে জিন। বিশেষ করে তারা ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং শারীরবৃত্তীয় কার্য নিয়ন্ত্রণের মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে। সুতরাং প্রধান এবং প্রথম কাজ হচ্ছে বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণ। নেক্সট, দ্বিতীয় কাজ হচ্ছে বৈশিষ্ট্যের পরিবহন। সাধারণত গ্যামেটের মাধ্যমে, পুরুষ পিতা এবং মাতার থেকে এই জিনের মাধ্যমে, গ্যামেটের মাধ্যমে অবস্থিত জিনের মাধ্যমে পিতা ও মাতার দেহ থেকে ক্রোমোজোম জনিত্রী থেকে অপত্যে সঞ্চারিত হয়। এই অপত্যে সঞ্চারিত হয়ে তারা তাদের অপত্যের দেহে বৈশিষ্ট্যের পরিস্ফুরণ ঘটায় বা বৈশিষ্ট্যকে ফিনোটাইপিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। তাই একদিকে যেমন এক জনু থেকে অপর জনুতে জিন বৈশিষ্ট্যকে নিয়ে আসে এবং তার পরিস্ফুরণ ঘটিয়ে তার ফিনোটাইপিক বৈশিষ্ট্যকে প্রকাশ করে তার বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রাখে। অনেক সময় দেখা যায় প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয়, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা সেই জেনারেশনে প্রকাশিত তো পাচ্ছে না, পরবর্তী জেনারেশনে গিয়ে দেখা যায় ওই সুপ্ত বৈশিষ্ট্য আবার প্রকাশিত হয়েছে। এমনি করে পিতা মাতা থেকে সন্তানের দেহে এবং সেখান থেকে পরবর্তী সন্তানের দেহে এক পুরুষ থেকে আরেক পুরুষে এই বংশগত বৈশিষ্ট্যগুলো জিনের মাধ্যমে পরিবাহিত হয় এবং নিয়ন্ত্রিত হয়। একে বলা হয় বৈশিষ্ট্যের পরিবহন। নেক্সট,
নাম্বার 2, বৈশিষ্ট্যের শুধু নিয়ন্ত্রণ নয়, বৈশিষ্ট্যের পরিবহন। নাম্বার 3, প্রোটিন সংশ্লেষ। জিনের সব থেকে উল্লেখযোগ্য কাজ এটাই, কারণ এই যে বৈশিষ্ট্য প্রোটিন সংশ্লেষের মাধ্যমে, উৎসেচক সংশ্লেষের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়। সুতরাং জিন কি করে? প্রোটিন সংশ্লেষ। কিভাবে এটা করে দেখো, সাধারণত দেখা যায় কি ডিএনএ, এই ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় তৈরি হয় এমআরএনএ, এখানে ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে তৈরি হয় কি পলিপেপটাইড। পলিপেপটাইড, এই পলিপেপটাইড কি করে? ফিনোটাইপ। ক্লিয়ার? এই ডিএনএ থেকে আবার রেপ্লিকেশন হয়, এই এমআরএনএ থেকে আবার রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ তৈরি হয়। এটাকে সেন্ট্রাল ডগমা বলা হয়। এই জীবের তথ্যের পরিবহনের মাধ্যমে চারিত্রিক বৈশিষ্ট্যের পরিস্ফুরণ বা ফুটিয়ে তোলাকে সেন্ট্রাল ডগমা। এই পদ্ধতির মাধ্যমে জিন প্রোটিন সংশ্লেষ দ্বারা, প্রোটিন বা পলিপেপটাইড সংশ্লেষ দ্বারা জীবের চারিত্রিক বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলায়। নেক্সট, 4 নম্বর, পরিব্যক্তি বা মিউটেশন। জিনের মিউটেশন ঘটে। জিন অভ্যন্তরস্থ নিউক্লিওটাইডের, বিশেষ করে এই যে তোমার নাইট্রোজেনযুক্ত ক্ষারের স্থান পরিবর্তন ঘটে, তার সাংগঠনিক পরিবর্তন ঘটে। এই মিউটেশন বিভিন্ন রকমের হতে পারে। পয়েন্ট মিউটেশন, ট্রানজিশন, ট্রান্সভার্সন, ট্রান্সলোকেশন প্রভৃতির মাধ্যমে জিনের গঠনগত বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গে তার রাসায়নিক প্রকৃতি এবং তার দ্বারা উৎপাদিত বস্তু এবং জীবের ফিনোটাইপের উপর বিশেষ প্রভাব পড়ে, যা পরিবর্তিত বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটায়। যে ঘটনার নাম পরিব্যক্তি বা মিউটেশন। যেটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লয় পরিব্যক্তি ঘটানোর ক্ষমতা। নাম্বার 5, পরিস্ফুরণ। সাধারণত আমাদের দেহে এক কোটি জাইগোট থেকে বিভিন্ন ধাপে ধাপে মরুলা, ব্লাস্টুলা, তারপরে সেখান থেকে গ্যাস্ট্রুলা, তারপরে সেখান থেকে ভ্রূণ, তার থেকে অপত্য জীব, এই যে বিভিন্ন ধারাবাহিক কোষ, কলা, অঙ্গ, তন্ত্র, একটা পূর্ণাঙ্গ জীব দেহ অর্থাৎ পরিস্ফুরণের মাধ্যমে জীবের একটা পরিপূর্ণ বিকাশ ঘটাতে এই জিন সহায়তা, ডিএনএ বা জিন সহায়তা করে। এগুলো হচ্ছে জিনের কাজ। নেক্সট আসে জিনের কাজের পরে বিভিন্ন প্রকার জিন। বিভিন্ন প্রকার জিন। এই প্রসঙ্গে আমরা প্রথমেই বলব বিভিন্ন রকম জীবদেহে জিনের তাদের কার্যকারিতা বিভিন্ন এবং তার উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। যেমন 1, অটোজোমাল জিন। নাম্বার 2, যৌন ক্রোমোজোমাল, যৌন ক্রোমোজোমাল জিন। নাম্বার 3, ওয়াই ক্রোমোজোম স্থিত জিন। নাম্বার 4, সাংগঠনিক জিন। নাম্বার 5, নিয়ন্ত্রক জিন।
নাম্বার 6 সিউডোজিন বা ভ্রান্ত জিন, সিউডোজিন। নাম্বার 7 জাম্পিং জিন। নাম্বার 8 লিথাল জিন। নাম্বার 9 অঙ্কোজিন। নাম্বার 10 ট্রান্সজিন। নাম্বার 11 খণ্ডিত জিন। বিভিন্ন নামে পরিচিত। দেখো এক এক করে আমরা বলি। অটোজোমে থাকা জিনকে বলা হয়, আচ্ছা আরেকটা জিন আছে স্বার্থপর জিন। অটোজোমে থাকা জিনকে বলা হয় অটোজোমাল জিন। যেমন মানুষের টাক পড়া, যেমন থ্যালাসেমিয়ার জিন, এগুলো অটোজোমে থাকে। সিকল সেল অ্যানিমিয়ার জিন অটোজোমে থাকা জিন। আবার এক্স ক্রোমোজোমে থাকা জিনকে বলা হয় যৌন জিন, যেমন রাতকানা, যেমন হিমোফিলিয়া রোগের জিন। নেক্সট ওয়াই ক্রোমোজোম, মানুষের কানের লতিতে লোমের আবির্ভাব, এর জিন থাকে ওয়াই ক্রোমোজোম, এর এক নাম হোলান্ড্রিক জিন। সাংগঠনিক জিন, জিনের যে অংশ বা যে জিন থেকে পলিপেপটাইড শৃঙ্খল বা প্রোটিন সংশ্লেষিত হয় তাকে বলে সাংগঠনিক জিন বা স্ট্রাকচারাল জিন। নেক্সট নিয়ন্ত্রক জিন, যে জিন অন্য জিনের কাজকে নিয়ন্ত্রণ করে তাকে নিয়ন্ত্রক জিন বলে। আমি একটু আগেই বলেছি নিয়ন্ত্রক জিন, পরিচালক জিন, তাই তো, অপারেটর জিন, প্রমোটার জিন, এই বিভিন্ন নামে পরিচিত। বিশেষ করে জেকব মনড এটা বলেছিলেন। সিউডোজিন, যে জিন আসলে কোনো এমআরএনএ সংশ্লেষ করতে পারে না বা ট্রান্সলেশন এ অংশগ্রহণ করতে পারে না, তাকে নিষ্ক্রিয় বা সিউডোজিন। নেক্সট জাম্পিং জিন, দেখো যে জিন কোনো প্রজাতির দেহের কোষের মধ্যে একটা ক্রোমোজোম থেকে বা একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএতে স্থানান্তরিত হতে পারে, জাম্প করতে পারে, তাকে বলে জাম্পিং জিন। নেক্সট লিথাল জিন, যে জিনের বহিঃপ্রকাশে জীবের মৃত্যু ঘটে তাকে বলা হয় লিথাল জিন। নেক্সট অঙ্কোজিন, যে জিন দেহে ক্যান্সার সৃষ্টি করে তাকে বলা হয় অঙ্কোজিন। ট্রান্সজিন, একটা প্রজাতির যে জিন অন্য প্রজাতির দেহে স্থানান্তরিত হয়ে বায়োটেকনোলজিতে উল্লেখযোগ্যভাবে ব্যবহৃত হয় তাকে বলা হয় ট্রান্সজিন। নেক্সট খণ্ডিত জিন, এই সম্পর্কে আমি বলছি এরপরে, আগে এটা বলিনি। স্বার্থপর জিন, যে জিন বিবর্তনের ধারায় কোনো এক সময় সক্রিয় ছিল, ক্লিয়ার, এখন নিষ্ক্রিয়, কোনো এক সময় সক্রিয় ছিল বা ভবিষ্যতে সক্রিয় হতে পারে, সেই জিনকে বলা হয় স্বার্থপর জিন। নেক্সট খণ্ডিত জিন বা স্প্লিট জিন, বর্তমানে ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোমের ক্ষেত্রে বা ইউক্যারিওটিক জিনের ক্ষেত্রে এই খণ্ডিত জিন কথাটি প্রযোজ্য। কি বলা হয়েছে এখানে দেখো, জিন দুটি অংশ নিয়ে, ডিএনএ বা জিন দুটি অংশ নিয়ে তৈরি, পরপর এগুলো সজ্জিত, অ্যাকশন এবং ইন্ট্রন। এই অ্যাকশন ও ইন্ট্রন, এই অ্যাকশনটা হচ্ছে সক্রিয়, ইন্ট্রনটা হচ্ছে নিষ্ক্রিয়। অ্যাকশন থেকেই তৈরি হয়, অ্যাকশন ট্রান্সক্রিপশন প্রক্রিয়া অংশগ্রহণ করে, এমআরএনএ সৃষ্টিতে অংশগ্রহণ করে, কিন্তু ইন্ট্রন এই সংশ্লেষ প্রক্রিয়ায় কোনো ভূমিকা পালন করে না। তাই একাধিক অ্যাকশনের মধ্যে এই ইন্ট্রনগুলো পরপর থাকে, সেজন্য জিন খণ্ডিত হয়ে যায়, ইন্ট্রন অ্যাকশন, ইন্ট্রন অ্যাকশন, এরকমভাবে এগুলো মিলে জিন তার কার্যকরী প্রভাব বিস্তার করে। কীরকম দেখা যায় দেখ, খণ্ডিত জিন এখান থেকে তৈরি হয় ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এরকম
এই যে প্রি এমআরএনএ, এই একটা অংশ, এই একটা অংশ, এই এই ধরো এটা অ্যাকশন, এটা হলো ইন্ট্রন, এই অ্যাকশন, ইন্ট্রন, অ্যাকশন, এই এখানে এটা হচ্ছে প্রি এমআরএনএ। ক্লিয়ার? ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এই যে জিন, এই খণ্ডে, এটা খণ্ডে খণ্ডে, একাধিক খণ্ডে, অ্যাকশন, ইন্ট্রন, এরকম একাধিক খণ্ডে বিভক্ত। এই জিন থেকে স্প্লাইসিং প্রক্রিয়ায়, স্প্লাইসিং প্রক্রিয়ায় তৈরি হয় এমআরএনএ। এমআরএনএ, এই এমআরএনএতে কি বাদ যায়? এই ইন্ট্রনগুলো বাদ যায়, এই ইন্ট্রনগুলো বাদ যায়। এখানে শুধু থাকে কি? অ্যাকশন, অ্যাকশন। এখান থেকেই তোমার কি তৈরি হয়? এই ট্রান্সলেশন প্রক্রিয়ায়, প্রক্রিয়ায় তৈরি হয় পলিপেপটাইড। ফলে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারিত হয়। এরকম জিন অ্যাকশন, ইন্ট্রনে খণ্ডে খণ্ডে বিভক্ত, সেই জন্য বলা হয় খণ্ডিত জিন। এটা একটা উল্লেখযোগ্য ঘটনা। বর্তমানকালে এই খণ্ডিত জিন মতবাদটি খুবই উল্লেখযোগ্যভাবে পরিগণিত। এবারে আমরা নেক্সট আরেকটি বিষয় বলে আমি শেষ করব। জিন কিভাবে কাজ করে? জিন কিভাবে কাজ করে? আমি বারবার আগে বলেছি, জিন পলিপেপটাইড বা প্রোটিন সংশ্লেষের মাধ্যমে আমাদের ফিনোটাইপিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। যদি একটি রাসায়নিক বিক্রিয়ার একাধিক ধাপ থাকে এবং প্রত্যেকটা ধাপে এক একটা উৎসেচক কাজ করে এবং সেই এক একটা জিনের নিয়ন্ত্রণে তৈরি, ধরো কথার কথা, এই একটা বায়োকেমিক্যাল প্রসেস এ, এখান থেকে বি, এখান থেকে সি, এখান থেকে ডি, এখান থেকে ই, এটা এন্ড প্রোডাক্ট। এ থেকে ই তৈরি হলে আমাদের দেহে একটি শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন হয়, যার ফলে একটা ফিনোটাইপিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়। একে যেমন এই জায়গায় এই জিন A1, এখান থেকে তৈরি হয় E1, এখানে ধরো E2, এখানে G2, এখানে E3, এখানে G3, এখানে E4, এখানে G4। এই তাহলে দাও, এই যে রাসায়নিক বিক্রিয়া, বায়োকেমিক্যাল পাথওয়ে, এখানে এই এ কে বিতে রূপান্তরিত করে জি জিন E1 এর মাধ্যমে, বি কে সিতে রূপান্তরিত করে G2 E2 এর মাধ্যমে, G3 E3 এর মাধ্যমে সি থেকে ডি নিয়ন্ত্রণ করে, আবার G4 E4 উৎপন্ন করে ডি থেকে ইতে নিয়ন্ত্রিত উৎপন্ন করে। ফলে আমাদের ফিনোটাইপিক চরিত্রের পরিস্ফুরণ ঘটে। অর্থাৎ জিন উৎসেচক সংশ্লেষ করে এই বায়োকেমিক্যাল পথকে নিয়ন্ত্রণ করে, আমাদের ফিনোটাইপিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এটা সাধারণত ওই সেই বিডালর ট্যাটামের যে আমরা বলেছিলাম যে এক জিন এক উৎসেচক, এক জিন এক উৎসেচক, এক জিন এক উৎসেচক মতবাদ। এটাই কিন্তু উল্লেখযোগ্য উদাহরণ। যেমন ধরো আমরা একটা বায়োকেমিক্যাল ইনবর্ন, আমাদের সহজাত বিপাকীয় ত্রুটির ফলে কিছু রোগ হয়, সেটা দেখেও করানো যায় এই এক জিন এক উৎসেচক মতবাদ। কিভাবে সেটা দেখো, সহজাত বিপাকীয় ত্রুটিজনিত বিভিন্ন রোগ এর ক্ষেত্রে এই এক জিন এক উৎসেচক মতবাদ কিন্তু উল্লেখযোগ্যভাবে প্রমাণিত। কি করে দেখা যায়? ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন, অ্যালানিন, এই
রাসায়নিক পদার্থ টি থেকে তৈরি হয় টাইরোসিন। টাইরোসিন, এই টাইরোসিন থেকে তৈরি হয় মেলানিন। মেলানিন। আবার টাইরোসিন থেকে তৈরি হয় পি হাইড্রক্সি হাইড্রক্সি ফিনাইল পাইরুভেট। পাইরুভেট, এখান থেকে তৈরি হয় হোমো জেনিটিসিক অ্যাসিড। এখান থেকে তৈরি হয় অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড। আবার এখান থেকে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড, জল। দেখো এখানে একটা উৎসেচক কাজ করে এনজাইম, এখানে এনজাইম কাজ করে, এখানে এনজাইম কাজ করে, এখানে এনজাইম কাজ করে, এখানে এনজাইম কাজ করে। ফিনাইল অ্যালানিন থেকে টাইরোসিন উৎপন্ন হয়। ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ উৎসেচকের প্রভাব। যদি এই উৎসেচকটি না খরিত হয় তবে ফিনাইল অ্যালানিন সঞ্চিত হয়। ফিনাইল অ্যালানিন সঞ্চয়, এর থেকে তৈরি হয় ফিনাইল পাইরুভিক অ্যাসিড প্রভৃতি ডেরিভেটিভস, যেগুলো রক্তে থেকে আমাদের মস্তিষ্কের কোষগুলোকে নষ্ট করে দেয়। জড়, একে বলা হয় জড় বুদ্ধি সম্পন্ন শিশুর জন্ম হয়। একে বলা হয় ফিনাইল কিটোনুরিয়া। ফিনাইল কিটোনুরিয়া। দেখো উৎসেচক এর মাধ্যমে এই রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রিত না হলে, এটা না তৈরি হলে, এখান থেকে আমরা বুঝতে পারছি যে উৎসেচক কিভাবে একটা রাসায়নিক বিক্রিয়ার ধাপকে নিয়ন্ত্রণ করে। আবার দেখো এখানে যদি এই উৎসেচকটা ফেলিওর হয় তবে টাইরোসিন থেকে মেলানিন তৈরি হয় না, ফলে শিশুটি কি হয়, অ্যালবিনো রোগে ভোগে, দেহে মেলানিন রঞ্জক তৈরি না হলে। তাহলে দেখো এই উৎসেচক জিন থেকে খরিত হয়ে, জিন থেকে উৎপাদিত হয়ে এই ধাপকে নিয়ন্ত্রণ করে। একটা জিন একটা উৎসেচক সংশ্লেষের মাধ্যমে একটা ধাপ নিয়ন্ত্রণ করে আমাদের ফিনোটাইপিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আবার দেখো এই যে এখান থেকে এখান থেকে এবং এখান থেকে এইটা যদি এই হোমোজেনিসিটিক অ্যাসিড যদি অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিডে রূপান্তরিত না হয় তাহলে দেখা যায় কি, মূত্রের মাধ্যমে এটা দেহের বাইরে বেরিয়ে আসে, বাতাসের সংস্পর্শে মূত্রের বর্ণ অ্যালক্যাপটেরন উৎপন্ন করে, কালো বর্ণের কালো মূত্র রোগ, অ্যালক্যাপটোনুরিয়া এই রোগের নাম, কালো মূত্র নির্গত। তাহলে দেখো এখানে এই ঘটনার মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি, এই রাসায়নিক বিক্রিয়ায় বিভিন্ন ধাপ থাকে, প্রত্যেকটা ধাপে এক একটা উৎসেচক কাজ করে। সেই উৎসেচক না কাজ করলে সেই বিক্রিয়া সম্পাদিত হয় না, ফলে আমাদের দেহে এক একটা রোগের সৃষ্টি হয়। এখানে ফিনাইল কিটোনুরিয়া, অ্যালক্যাপটোনুরিয়া, এখানে কি আমরা দেখলাম অ্যালবিনো ইত্যাদি রোগ যে হয় তার কারণ এই জিনের মিউটেশন। জিন যদি সঠিকভাবে না কাজ করতে পারে তাহলে জিন কি করে, উৎসেচক তৈরি করে, রাসায়নিক বিক্রিয়ার ধাপগুলোকে নিয়ন্ত্রণ করে আমাদের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটায়। এটা কিন্তু এক জিন এক উৎসেচক মতবাদের ক্ষেত্রে এই ঘটনাটি কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। এছাড়া এক জিন এক পলিপেপটাইড সংশ্লেষের মাধ্যমে কিভাবে তার কাজকে নিয়ন্ত্রণ করে তার জন্য আমি একটা উদাহরণ দেখাচ্ছি। সেটা হলো এবার দেখো এক জিন এক পলিপেপটাইড শৃঙ্খল, এক জিন এক পলিপেপটাইড মতবাদ এর দ্বারা দেখো আমাদের দেহে হিমোগ্লোবিন, সাধারণত স্বাভাবিক হিমোগ্লোবিনকে আমরা বলি HbA, আর এর মিউটেড হিমোগ্লোবিন HbS বলা হয়।
এই হিমোগ্লোবিনের বিশেষ করে দুটো বিটা পলিপেপটাইড শৃঙ্খল থাকে। এই বিটা পলিপেপটাইড শৃঙ্খল তৈরি হয়েছে কতগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে। দেখো HbA এর ক্ষেত্রে বিটা পলিপেপটাইড শৃঙ্খল, বিটা পলিপেপটাইড শৃঙ্খল। দেখো ভ্যালিন, হিস্টিডিন, লিউসিন, থ্রিওনিন, প্রোলিন, গ্লুটামিক অ্যাসিড, লাইসিন। এই হলো একটা সাধারণ HbA এর দ্যাট ইজ আলফা পলিপেপটাইড, এই বিটা পলিপেপটাইড শৃঙ্খলের গঠন। এই এখানে 1 2 3 4 5 6, এটা হলো 7, এটা হলো 8, এটা হলো 9। দেখো এই অ্যামিনো অ্যাসিডগুলো সংযুক্ত একটা পলিপেপটাইড, বিটা পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করেছে। এর 7 নম্বর স্থানে এই, এর যদি পরিবর্তন ঘটে, এখানে যদি ভ্যালিন, এটা পরিবর্তিত যদি কেন ভ্যালিন হয়, কেন এই জিনের মিউটেশন ঘটে, তবেই এই 7 নম্বর অ্যামিনো অ্যাসিডটা পরিবর্তিত হয়ে ভ্যালিনে রূপান্তরিত হয়। আর যখনই ভ্যালিনে রূপান্তরিত হয় তখনই সেটা কনভার্ট করে কিসে, এই HbS। যদি এখানে এই গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে এখানে ভ্যালিন হয়, ক্লিয়ার, তবে সেটা কি হয়ে যায়, HbA থাকে না, সেটা হয়ে যায় HbS। এবং তখন আর কিন্তু ওই বিশেষ করে হিমোগ্লোবিনের আকার পরিবর্তন হয়, যাকে বলে সিকেল সেল অ্যানিমিয়া। তাহলে লক্ষ্য করো, পলিপেপটাইড শৃঙ্খলার একটা অ্যামিনো অ্যাসিড পরিবর্তনের ফলে পুরো গঠনটাই চেঞ্জ হয়ে যায় এবং একটা পরিবর্তিত ফিনোটাইপ, দ্যাট ইজ কাস্তে আকৃতির এই লোহিত রক্তকণিকা তৈরি হয়। তাহলে একটা জিন এই একটা পলিপেপটাইড শৃঙ্খল সংশ্লেষ করে, এই পলিপেপটাইড শৃঙ্খলের যে কোনো একটা অ্যামিনো অ্যাসিডের পরিবর্তন ঘটলে পুরো বৈশিষ্ট্যই পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ একটা জিন একটা পলিপেপটাইড সংশ্লেষ করে আমাদের সাধারণ এই যে HbA নিয়ন্ত্রণ করে, এবং তার মধ্যে পরিবর্তন ঘটলে HbS এর রূপান্তরিত হয়। 7ম স্থানের পলিপেপটাইড বিশেষ করে অ্যামিনো অ্যাসিডটি গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তন হয়ে ভ্যালিনে রূপান্তরিত হলে তবে কিন্তু ওই ব্যক্তিটি মিউটেড, দ্যাট ইজ HbS উৎপন্ন করে, তার লোহিত রক্তের আকারই চেঞ্জ হয়ে যায় এবং সেটা কাস্তে আকৃতি ধারণ করে। সুতরাং এ থেকেই আমরা বুঝতে পারি জিন কিভাবে উৎসেচকের মাধ্যমে, জিন কিভাবে পলিপেপটাইড সংশ্লেষের মাধ্যমে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটায়। আমাদের জিনের আলোচনা শেষ হলো। ভালো থাকবে, শেষ করলাম।